সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। শুরুর দিকে খুব অল্প সময়ের জন্য বেতারে আমার অংশগ্রহণ ছিল শুধুই স্ক্রিপ্ট লেখা এবং পড়া। এই দুটো বিষয়েই আমি ছিলাম খুবই অদক্ষ এবং সেই ব্যাপারটি কর্তৃপক্ষ বুঝতে পারায় আমাকে এই কাজ থেকে একটু সরিয়ে অন্য কাজ দিলেন। আমাকে সরিয়ে নেওয়ায় আমি সবচেয়ে খুশি হয়েছিলাম। বাঁচা গেল, এই টেনশন আমি আর সইতে পারছিলাম না। সিদ্ধান্ত হলো শাহবাগ স্টুডিওতেই আমি বিভিন্ন তারকার সাক্ষাৎকার নেব। তারা ইতিমধ্যেই জেনে গিয়েছিল তারকাদের নিয়ে আমার একটা বাড়তি আগ্রহ আছে। সে কারণেই হয়তো স্টুডিওতে বিভিন্ন তারকাদের আহ্বান জানানো হতো, আমন্ত্রণ জানানো হতো এবং আমি তাদের সঙ্গে কথা বলতাম এবং এর জন্য আমার কোনো স্ক্রিপ্ট থাকতো না, শুধু কিছু পয়েন্ট থাকতো। আমি তো মহা খুশি। আরও কিছুদিন যাওয়ার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন ইন্টারভিউ যখন করা হচ্ছে তখন স্টুডিওর বাইরে করা হোক। অর্থাৎ একটা নতুন সিরিজ শুরু করা হলো। সিরিজটির নাম হলো ভ্রাম্যমান মাইক্রোফোন। বুঝতেই পারছেন, আউটডোরের কাজ। সেই সময় সংবাদ প্রবাহের জন্য রেডিওতে যে মেশিনগুলো ব্যবহার করা হতো তার একটি দিয়ে আমরা কাজ করতাম আউটডোরে গিয়ে, এবং আউটডোরে কাজ করা সত্যি রোমাঞ্চকর। আমরা গিয়েছি টাঙ্গাইলে, কথা বলেছি সেখানকার লোকজনের সাথে। কখনো গিয়েছি নদীর ওপারে, কখনো জিঞ্জিরা, কখনো নারায়ণগঞ্জ আর সাভার। এমনিভাবেই আমরা ঘুরতাম, চরকির মতো ঘুরতাম। টাকা কিন্তু খুব বেশি না। সেই সময় একটি আউটডোর রেকর্ডিংয়ের জন্য আমি পেতাম 275 টাকা। এর মধ্যে যাতায়াত, খাওয়া দাওয়া সব কিছু। কিন্তু সেটি বিষয় ছিল না। বিষয় ছিল আমি ভীষণ মজা পাচ্ছিলাম। একটা সময় দেখতে পেলাম এই রেকর্ডারটি আমরা নিয়মিত পাচ্ছি না। অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা রেকর্ড করতে যান, যার ফলে আমাদেরকে অনেক সময় শিডিউল মিস করতে হয়। ভাগ্য ভালো, আমার চাচাতো ভাই শুভ্র সে সময় জাপান থেকে ফিরছিল। ফিরে এসেই আমাকে সে একটা জিনিস প্রেজেন্ট করলো, একটা ছোট্ট টেপ রেকর্ডার। আমি বললাম এটা দিয়ে আমি কি করব? বললো আপনি রেডিও রেকর্ডিং করবেন। আমি বললাম কি বলো, এটা দিয়ে রেকর্ডিং করলে এর তো কোয়ালিটি ভালো হবে না। সে বলল আপনার কাজে কোয়ালিটির দরকার আছে, সেটা আমি জানি, তাই এটাই এনেছি এবং আপনি শুনে খুশি হবেন। বিবিসিতে আউটডোর রেকর্ডিংয়ের জন্য যে ছোট্ট টেপ রেকর্ডারটি ব্যবহার করা হয় এটি সেরকম টেপ রেকর্ডারের একটি। আমি অবাক হয়ে গেলাম, এত ছোট জিনিসের মাধ্যমে এত কোয়ালিটি সাউন্ড পাবো ভাবতেই পারছিলাম না। যাই হোক, আমি আরও দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করলাম। কর্তৃপক্ষকে বললাম এখন আর আমাদের রেকর্ডার দরকার নেই, আমি নিজেই রেকর্ড করতে পারবো আমার নিজস্ব রেকর্ডারে। তারাও খুশি হলেন। চলতে থাকলো আমাদের কার্যক্রম। একটি পর্যায়ে যখন ভ্রাম্যমান মাইক্রোফোন নিয়ে আমি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, সেই সময় কর্তৃপক্ষ চিন্তা করলেন অন্য কিছু। মনে করলেন যেহেতু আমার কাছে একটা পোর্টেবল জিনিস আছে, সুতরাং সেহেতু আমি ইচ্ছা করলেই তারকাদের কর্মস্থলে অথবা তাদের বাসায় গিয়ে রেকর্ড করতে পারি এবং তখন শুধু চলচ্চিত্রের তারকায় সীমাবদ্ধ থাকবে না, যে কোনো ফিল্ডের তারকাকেই আমি কাভার করতে পারবো। আল্লাহর রহমতে অনেক তারকার সাক্ষাৎকার নিয়েছি। এখনো মনে পড়ে যাদের সাক্ষাৎকার নিয়েছি কিন্তু এখন আর আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ছিলেন। এদের মধ্যে অন্যতম আব্দুল লতিফ ভাই ছিলেন, সুরকার সুবল দাস, সুরকার আব্দুল আহাদ খান, আতাউর রহমান ছিলেন, নায়ক রাজ রাজ্জাক, নায়ক জাফর ইকবাল। এই যে কিছুদিন আগে মারা গেলেন আজাদ রহমান সাহেব, তিনি অনেকক্ষণ ধরে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলেন। আব্দুল জব্বার ভাই অনেক স্মৃতিচারণা করেছিলেন মুক্তিযুদ্ধের দিনগুলোর। আরও একটি সাক্ষাতের কথা আমার বারবার মনে পড়ে। তিনি হচ্ছেন প্রখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর এম.ইউ. আহমেদ। আমরা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য গিয়েছিলাম আজিমপুরে তার নিজস্ব বাসভবনে। তার অফিস রুমে বসে অনেক কথা বলেছিলাম মনস্তত্ত্ব নিয়ে, মনোবিজ্ঞান নিয়ে। তিনি অনেক কথা বলেছিলেন আমাদের জন্য, সে সময়ের তরুণদের জন্য। রেডিওতে কাজ করার সময় কয়েকজনের কর্মদক্ষতা দেখে আমি বারবার বিস্মিত হয়েছি। তার মধ্যে একজন গীতিকার আব্দুল হাই আল হাদি। যে কোনো প্রডিউসার হঠাৎ করে আব্দুল হাই আল হাদি সাহেবকে এসে যদি বলতেন আমাদের এই ধরনের একটি গান দরকার, আপনি লিখে ফেলেন, উনি মিচকি এসে বলতেন সময় কত? বলে সময় নেই, আমার সময়টা আগেই পার হয়ে গেছে, এখন তাড়াতাড়ি দিতে হবে। তারপরে উনি কোনো কথা বলতেন না,
আপন মনে লিখে যেতেন এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে চমৎকার একটি লেখা হাতে করে নিয়ে গিয়ে প্রডিউসার সাহেবকে দিতেন। পুরোটা পড়ে প্রডিউসার সাহেব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকতেন। আরও একজনের কথা মনে পড়ে, হাদি ভাইয়ের চেয়ে অনেক সিনিয়র, তিনি হচ্ছেন আজিজুর রহমান ভাই। তিনিও গীতিকার ছিলেন, চমৎকার সব গান লিখেছেন, অনেক হিট গানের রচয়িতা তিনি। তাকেও আমরা হারিয়েছি আব্দুল হাই আল হাদিকে। রেডিও মূলত অডিও মাধ্যম, তাই অডিওর ব্যাপারে থাকতে হয় অনেক সতর্ক, অনেক এক্সপেরিমেন্ট চলে এবং নতুন নতুন বিষয়ের উদ্ভাবন হয়। এডিটিংটা একটা বড় ব্যাপার এবং যে কোনো অনুষ্ঠানকে টেলিভিশন সিনেমার মতোই রেডিওর কোনো একটি বিষয়কে উপস্থাপনের জন্য সম্পাদনার গুরুত্ব অপরিসীম। এই কাজটি যিনি সুচারুরূপে সবসময় সম্পাদন করেছেন, যে কোনো বড় আর্টিস্ট, বড় তারকা কিংবা যে কোনো নিয়মিত আর্টিস্ট, তারা যে কেউ নাটকের কোনো অনুষ্ঠানে আসলে বারবার জিজ্ঞেস করতেন এডিটরকে। যখনই নামটি বলা হতো গোলাম হাক্কানি আলম, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। তারা ভাবতেন আমি যাই করি না কেন, গোলাম হাক্কানি আলম তার সুনিপুণ কারিগরি দক্ষতায় আমাদেরকে উতরে দেবে। এ করেই শাহবাগের বিদায়ের ঘণ্টা বাজল। আগারগাঁয়ে চলে আসার পর আমাদের অনুষ্ঠান সহকারী নূর মোহাম্মদ অন্য একটি বিভাগে চলে গেল। আমরা পেলাম দুজন সহকারীকে, একজন হচ্ছেন গোলাম আজম, আরেকজন হচ্ছে মোহাম্মদ ইখলাস। এরা দুজনেই আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে গেছিল, একেবারে বন্ধুর মতো। রাত নেই দিন নেই, যখনই বলতাম আউটডোরে যেতে হবে, এই রেকর্ডিংটা করতে হবে, অফিসের সময়সূচির বাইরে যেতে তাদের একটু দ্বিধা ছিল না, এমনকি ছুটির দিনেও। এই ইখলাস এবং গোলাম আজম আমাদের রেডিও জীবনের একটি উল্লেখযোগ্য স্মৃতি। আমি, গোলাম মহিউদ্দিন ফারুক এবং রিয়াজুল হক জুয়েল যখনই রেডিও নিয়ে স্মৃতিচারণ করি, তখন অন্যান্যদের সাথে বারবার এই নাম দুটি ফিরে আসে, গোলাম আজম এবং ইখলাস। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন। অনেক কথা হলো বাংলাদেশ বেতার নিয়ে। সবশেষে একটি কথাই বলবো, স্বাধীনতার পূর্ব সময়ে, স্বাধীনতা চলাকালীন সময়ে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ বেতার যে দায়িত্ব পালন করেছে তা অকল্পনীয়। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ বেতারকে যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল আমরা কখনোই সেই গুরুত্বটুকু দেইনি, না পাকিস্তান আমলে না এখন। আমরা আশা করব এর গুরুত্ব অবশ্যই বিবেচনা করে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হবে। আরও একটি কথা বলবো, মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকেরা যে ভূমিকা পালন করেছে, আমি বলবো একদম সম্মুখ সমরের একজন যোদ্ধা যেভাবে যুদ্ধ করেছেন, তারা সেইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে শব্দ সৈনিক হিসেবে কাজ করে গেছেন এবং আমাদেরকে 24 ঘন্টা উজ্জীবিত রেখেছেন। তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এবং আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হোক, স্বীকৃতি দেয়া হোক। এবং এই প্রত্যাশা রেখেই শেষ করছি আমাদের অনুষ্ঠান।